ভারতের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি এবং প্রকৃতির একদম কাছে এই হলো মেঘালয়, যেখানে প্রতিটি কোনায় কোনায় রয়েছে একটি করে ওয়াটারফল, যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে মিলেমিশে থাকে, যেখানে পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে, যেখানে মেঘ শুধু আকাশে নয় মাটিতেও চলাফেরা করে। এমনই এক মায়াবী জায়গা আছে মেঘালয়ের এই সুন্দর খাসি হিলসে, যার নাম হলো চেরাপুঞ্জি। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। আমরা যে এখন গ্রামটাতে আছি এর নাম হচ্ছে থাংখারাং ভিলেজ। ট্রাভেল উইথ অনাবিক চ্যানেলের এবং মেঘালয় সিরিজের 4th এপিসোডে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি। আমাদের এই গেস্ট হাউস যেটা আছে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের কেঞ্জি গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আমরা এসেছি কাল রাতে, যারা আগের দিনে ভিডিও দেখেছেন তারা জানেন। আর বলে দিই, আমরা নিচের যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই কেঞ্জি গেস্ট হাউস, এই নিচেরটায় আমরা আছি। এর অ্যাকচুয়ালি একটা প্রপার্টি নয়, এর আরও একটা প্রপার্টি আছে পাশেই আছে, সেটা একটা এগিয়ে এই পাশে গিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, কিছুদিন কিছুদিন আগে ওপেন হয়েছে। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমরা এই থাংকারাং ভিলেজে এসে কেন থাকলাম, বা আমরা এই কেঞ্জি গেস্ট হাউস কেন চুজ করলাম। এখানে আসার একটা কারণ হলো এই নিস্তব্ধতা, এই শান্তি। এটা বুক করার আরেকটা কারণ হচ্ছে এর পাশেই রয়েছে থাংখারাং পার্ক, যেটা আজকের তো বুধবার, ওয়েডনেসডে, তো আজকে সেই কারণে আজকের পার্কটা বন্ধ। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই আছে। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। জানি না দেখতে পাচ্ছেন কি না, এই দূরে দেখুন পাহাড়, চারদিকে পাহাড়ে ঘেরা প্রপার্টিটা এত সুন্দর। আর ওই দূরে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। এখানে ঘন ঘন যেখানের দিকে তাকাবেন সেখানে চারদিকে মেঘ, পাহাড়ের কোনায় কোনায় প্রত্যেকটা কোনায় আপনাকে মেঘই দেখতে পাবেন। বাহ, কি সুন্দর টেবিল দিয়ে খেতে দিয়েছে গো। হাউ মাচ? 2 স্পুন। আর কি চাই, এটাই জীবন। কোনো অংশে কম না কোনো 5 স্টার হলিডে প্যাকেজের থেকে, একদমই তাই না? পেছনে পাহাড়, সামনে এদিকে পাহাড়, মাঝখানে আমরা ব্রেকফাস্ট করছি। ঠান্ডা আছে মনে হয়, কত 16-17 ডিগ্রি হবে না? চেরাপুঞ্জিতে, শিলংয়ে একটু কম ঠান্ডা, মেবি ওখানে ক্রাউডেড বেশি বলে ওই জন্য ওই জায়গাটা কম, গাড়ি অনেক বেশি না, গাড়ি চলা। আমার চেরাপুঞ্জি জায়গাটা এত ভালো লেগেছে, এত সুন্দর, কখনো আবার সময় হলে অবশ্যই আসবো। কালকে একজন এখানকার লোকাল ড্রাইভারের সাথে কথা হচ্ছিল, বলছিলেন এই যে কার্ভিংগুলো এখানে শিলং বা চেরাপুঞ্জির কার্ভগুলো আছে রাস্তার, কর্নারিংগুলো আছে, পুরো নর্থ ইস্টের মধ্যে কোথাও এত কর্নারিং নেই বলছেন। আর সত্যি প্রচুর কর্নারিং, প্রচুর। আমরা জেনারেলি কী হয়, সিকিম বলুন দার্জিলিং বলুন, রাস্তাগুলো কী হয় সোজা খাড়া উঠছে বা কার্ভ আছে, কিন্তু অতটাও নয়। এখানে মানে জাস্ট সেকেন্ডে কার্ভ, বেশি খাড়া নয় কিন্তু কার্ভটা প্রচুর। রোড ট্রিপ করেও দারুণ কালকে মজা করেছি। আর কংথং ভিলেজ যাওয়ার একটা অফরোড অ্যাডভেঞ্চার, যদি না দেখে দেখেন আর মিস করবেন না। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন একবার। সেরকম যদি পসিবল হয়, কংথংয়ে হোমস্টে আছে, ওখানে আপনারা থাকবেন একদিন, তাহলে ওদের সাথে কমিউনিকেট করতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। এবার আমরা এই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এবার জানি না মেঘ করে গেছে, ওর বৃষ্টি না শুরু হয়, বুঝতে পারছি না। বৃষ্টি যদি না শুরু হয় তাহলে আর 5-10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আমাদের
ডাবল ডেকার রুট ব্রিজের উদ্দেশ্যে। ফার্স্টে অন্য কে দেখবো বলে যাওয়ার পথেই পড়বে ওই বাংলাদেশ ভিউ পয়েন্ট। বেশি টাইম স্পেন্ড করবো না। আর একটা কিনরেম ওয়াটারফলস আছে। ওরে বাবা, এটা কী করছো? দ্য বাইক ইজ রেডি। কালকে রাতে এরা এত সুন্দর। আচ্ছা কেনজি, কেনজি, হি ইজ কেনজি। এ হচ্ছে কেনজি, এই প্রপার্টির হচ্ছে ওনার। আই উইল ইন্ট্রোডিউস ইন দ্য ইভিনিং। হি ইজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি। তো এই কেনজি এদের এখানে লোক দিয়ে আমার বাইকটাকে চকচক করে, দেখতেও ভালো লাগছে আমার বাইকটাকে, সুন্দর। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেটওয়ার্ক এখানে কিন্তু অবস্থা খারাপ, মানে ফ্যামিলি থেকে ধরে নিতে হবে আপনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকবেন, বাড়ির থেকে কোনো কানেকশান পাবেন না। এই এদের ওয়াইফাই আছে, তাও ওয়াইফাইটা খুব স্ট্রং নয় আহামরি। একটু মেন রোডে উঠে গেলেই আমরা কানেকশান পেয়ে যাব। নেটওয়ার্ক পেলে আমি এবার ম্যাপটা সেট করব। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। বেশি দূর নয় এখান থেকে, হাই রোড হার্ডলি ওই কত 1 কিলোমিটার নয় তো, মোর লেস দেন 1 কিলোমিটার রাস্তাটা। আর এখানকার ওয়েদারটা, পরিবেশটা একবার দেখেছেন, অসাম অসাম অসাম। আর তার সাথে একটা জিনিস হয়ে গেছে কি, কপালটা আমি জানি না এটাকে খারাপ বলবো কি ভালো বলবো, পুরো মেঘে ঢেকে গেছে পুরো। রেনকোট আমাদের আছে কিন্তু ছাতা আনতে ভুলে গেছি। প্ল্যান ছিল কিন্তু ওই মানে মাথা থেকে বেরিয়ে গেছে আর কি। যাই হোক, এখানের দোকান থেকে একটা ছাতা কিনতে হবে। তো আমার আপাতত যেটা বললাম, আমাদের টার্গেট তো এখন ডবল ডেকার রুট ব্রিজ, কিন্তু যাওয়ার আগে সবার আগে এখন যেটা পড়বে বাংলাদেশ ভিউ পয়েন্ট, সেটা দেখবো। জাস্ট 2 মিনিট দাঁড়াবো, দিয়ে বেরিয়ে যাব। কারণ ওটা বাংলাদেশ ভিউ পয়েন্টের মেন যেটা, ওটা সবার লাস্টে আজকের আছে, প্ল্যান আছে। তো এই হচ্ছে জাস্ট এই গেস্ট হাউস থেকে আসলাম, এই মেন রোড। এই বাঁ দিকে চলে গেলে হচ্ছে, এই বাঁ দিকে চলে গেলে চেরাপুঞ্জি, আর এই ডান দিকে চলে গেলে আমরা চলে যাব ওই ডবল ডেকার রুট ব্রিজের দিকে। ডবল ডেকার রুট ব্রিজের যে গ্রামটার নাম হচ্ছে তেরনা ভিলেজ। বলছে তো কেনজি এখান থেকে 30 মিনিট লাগবে। আমি তো ম্যাপে ডিস্টেন্সও সেট করতে পারছি না, নেটওয়ার্ক পুরো শেষ। নেটওয়ার্ক আসলে আমি ডিস্টেন্সটা এক্স্যাক্ট ফিগারটা বলে দিতে পারবো। নতুন করে এই ভিডিওতে আর খুব বেশি রোড কন্ডিশন দেখাবো না, কারণ 2 দিন ধরে খালি এই শিলং আর থেকে চেরাপুঞ্জি রোড দেখিয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা পুরোটা মোটামুটি সাইট সিন উপর রাখবো। খুব বেশি রোড আমি দেখাবো না, রোড জার্নি দেখাবো না। এই জাস্ট হার্ডলি কত 1.5 কিলোমিটার আমাদের ওই আমাদের গেস্ট হাউস থেকে, 1.5 থেকে 2 কিলোমিটার ম্যাক্স টপ বাংলাদেশ ভিউ পয়েন্ট। এই যে দূরে দেখতে পাচ্ছেন ল্যান্ডটা, প্লেন ল্যান্ড, এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে সিলেট, পুরো সিলেট। অসম্ভব সুন্দর লাগছে। আর ওইদিকে মেঘটা পুরোটা কীভাবে ঢেকে আছে, মেঘটা ক্লিয়ার হয়ে গেলে আরও ক্লিয়ারভাবে দেখা যাবে। যতদূর আমি জানি, আমি যদি খুব ভুল না হয়, এই জাস্ট এই এন্ডটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের খাসি হিলস, তারপর থেকে বাংলাদেশ স্টার্ট হচ্ছে। আর ওই যে জায়গাটা, ওই জায়গাটা মোস্ট প্রবাবলি জায়গাটার নাম হচ্ছে সাদা পাথর। ওটা মানে বাংলাদেশের একটা ট্যুরিস্ট পয়েন্ট। ওটা উপর থেকে যে কোনো জিনিস দেখতে এত সুন্দর লাগে, এই জন্য বুঝতে পারছি লোকে কেন ড্রোন ইউজ করে। ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা দেখো, মেঘটা কেমন ঢুকে বসে, দেখো গাছগুলোর মাঝখানে মেঘকে জাস্ট লুকিয়ে আছে। হ্যাঁ, যেন ওখানে জল, ওটা মেঘ না, যেন জল ওখানে, ওই জায়গাটা দেখা যাচ্ছে। জায়গাটা আরও ডিটেলস খুব ভালো করে সময় কাটাবো অন্য একটা ভিউ পয়েন্ট থেকে, সেটা বিকেলে দেখাবো। চলো এবার এখান থেকে বেরোনো যাক। যাই হোক, এই বাংলাদেশ ভিউ পয়েন্ট থেকে আমাদের কিনরেম ওয়াটারফলসের ভিউ পয়েন্ট যেটা আছে, ওটা বেশি দূর নয়, 5.3 বা 5 কিলোমিটার ধরুন, 5 কিলোমিটার। তো দেখাচ্ছে এখান থেকে কত 10 to 15 মিনিটস লাগবে। সেই কার্ভিং, মানে এখানে এসে কার্ভিং করার সমস্ত আমার শখ আহ্লাদ মিটে গেল। দেখি একটা দোকান পেয়েছি, জিজ্ঞেস করি আছে নাকি, দেখো তো, দেখি ছাতা আছে নাকি, এটা জিজ্ঞেস করি। না, পেলাম না। কপালে মনে হয় দুর্ভোগ আছে। রেনকোট নিয়েছি যদিও, সেটা নিয়ে প্রবলেম নয়। ট্রেকিং করার সময় যদি একটু ছাতাটা হতো, তাহলে আর রেনকোটগুলো পরতে হতো না, বা আমার যে গ্যাজেটসগুলো আছে গ্যাজেটসগুলো সিকিওর থাকতো। সেটাই একমাত্র কারণ ছাতা নেওয়ার জন্য। বাদ বাকি আর কোনো ছাতার খুব বেশি নেসেসিটি নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে কিনরেম ওয়াটারফল, ওটা নিচেই যাব আমরা। জাস্ট এক্ষুনি দেখা যাচ্ছিলো, এক্ষুনি চলে গেল। যদিও ভাই থাংখারাং যে পার্কটা আছে, আমরা যে গেস্ট হাউসের পাশে যে পার্কটা আছে থাংখারাং পার্ক, ওখান থেকেও কিনরেম ওয়াটারফলস দেখা যায়, কিন্তু দূরে দেখা যায়। এটা আমরা একদম কিনরেম ওয়াটারফলসের কাছে চলে যাব। এই যে কিনরেম ওয়াটারফলস দূর থেকে। আরে বাবা, এইটাই তো ভিউ পয়েন্ট হয়ে গেছে। আমরা কারো কাছ থেকে আর কি যাবো, আরও যেতে হবে যদিও। ও ও ও মেঘালয়ের এক পাহাড়ের কোলে
স্নিগ্ধ সবুজ ঘন জঙ্গলের মাঝে রয়েছে এক অমূল্য রত্ন। কি সেই রত্ন? চলুন আপনাদের দেখিয়ে দিই। ইস্ট খাসি হিলসের থাংকারাং পার্কের অভ্যন্তরে অবস্থিত এই কিনরেম ওয়াটারফলস হল ভারতের 7th হাইয়েস্ট ওয়াটারফল। সবুজ ঘন জঙ্গল দিয়ে ঘেরা এই জায়গাকে স্বর্গ থেকে কোনো অংশে কম বলে মনে হয় না। এই সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে ক্রমাগত ভেসে বেড়ানো সাদা মেঘ এবং সিকাডার মিষ্টি আওয়াজ। এই যে ওই যে দেখা যাচ্ছে ওখানে, ওই নিচে যাব, ওইখান থেকে আরও কাছ থেকে দেখা যাবে একদম পুরো কিনরেম ওয়াটারফলসে নিচে যাব। ওই রাস্তাটা বরাবরই চলে যেতে হবে ডাবল ডেকার রুট ব্রিজ, একটাই রুট আছে এখান থেকে। অসাম ভিউ। তো যাওয়ার পথে আগে এখানে দাঁড়াবেন, দেখুন দূর থেকে আগে পুরো ভিউটা নিন, তারপরে আমার মনে হয় যান ওই কাছে একদম কিনরেম ওয়াটারফলসের এখান থেকে একটা অসাধারণ সুন্দর ভিউ নিয়ে আর বেশ কিছুক্ষণ ভিডিও করে। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। এবারে যাচ্ছি একদম কিনরেম ওয়াটারফলসের একদম নিচে, একদম দূর থেকে যা সুন্দর ভিউ পেয়ে গেছি, আর কাছ থেকে বেশিক্ষণ দাঁড়ানোর দরকার পড়বে বলে তো মনে হচ্ছে না। এখান থেকে তো আরও ভালো ভিউ, সব জায়গা থেকে ভিউ 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 আর ভিউ, ভিউ শেষ নেই। কিনরেম ফলস ভিউ, এই হচ্ছে আমাদের কিনরেম ওয়াটারফলসের নিচ থেকে একটা অপূর্ব সুন্দর ভিউ। ওই উপর থেকে পড়ছে, উপর থেকে ধাপে 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 পুরো নিচে নেমে এসছে। প্রায় 1001 ফুট উচ্চতা থেকে একের পর এক ধাপ পেছনে ফেলে শেষ এবং তৃতীয় স্তরে এসে এই কিনরেম ওয়াটারফল তার সর্বোচ্চ গতি অর্জন করে। অবিরাম জলের গর্জন এবং প্রত্যেকটি জলের কণার মধ্যে লুকিয়ে রয়েছে এর আসল সৌন্দর্য আর গভীরতা। ওয়াটারফলের সাথে সাথে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য বেশ কিছুক্ষণ উপভোগ করে আমরা এবার রওনা দিলাম ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। কিনরেম ওয়াটারফলস থেকে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। আর আজকেরকার আমাদের মোস্ট অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা, যেটার জন্য বহু দিন ধরে প্ল্যান করছি। অহনাকে আমি জিমে নিয়ে যাওয়া করাচ্ছি শুধুমাত্র এই ট্রেকিংটার জন্য। বেশ 2-3 মাস ধরে ওকে খাটিয়ে জিম করিয়ে একটু ওকে ফিট বানিয়ে এখন নিয়ে যাচ্ছি এই ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং করার জন্য। এই কিনরেম ওয়াটারফলস যে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্ট থেকে বেশি ডিস্টেন্স নয়, দেখাচ্ছে 14 কিলোমিটার। মোটামুটি নেট আসতে যাচ্ছে, জিওর নেট হালকা আছে, এয়ারটেলের নেটও আসতে যাচ্ছে, বিএসএনএল নেট আছে। তাহলে টোটাল মোটামুটি গেস্ট হাউস থেকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এই ডবল ডেকার রুট ব্রিজটা মোটামুটি ধরে নিলাম অ্যাপ্রক্স ওই 20-21 কিলোমিটার আমাদের গেস্ট হাউস থেকে। ওয়েদার আবার হঠাৎ করে দেখলাম মেঘটা সরে গেল, রোদ থেকে বেরিয়ে আসলো। মানে এখানে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর নতুন করে আর কোনো প্রেডিকশান করে কোনো লাভ নেই। রোদ আছে মানে সারাদিন ভালো কাটবে কোনো নেই। এই ভাবছি রোদ আছে, এখন বৃষ্টি হবে না, ব্যাস ভালো করে কাটবে। হঠাৎ করে নিমেষের মধ্যে কোথায় মেঘ চলে আসলো, 2 পশলা বৃষ্টি দিল, ব্যাস চলে গেল, ওর কাজ শেষ করে বাড়ি চলে গেল। এই হচ্ছে ওদের কাজ। আজকের যে আমার ট্রিপ প্ল্যানগুলো আছে, কোনোটা কিন্তু একটা রাস্তার উপর একটা পড়বে না, মানে পুরো একটা সার্কিট কমপ্লিট করার মতো আমরা প্ল্যান করেছি। আজকে একটা সার্কিট কমপ্লিট করব, কালকে একটা সার্কিট কমপ্লিট করব, দিয়ে পরশু আবার এই চেরাপুঞ্জি থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মনে হয় চলে এসছি। এইখানে বাঁ দিকে অ্যারো দেখাচ্ছে, কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। লিভিং রুট ব্রিজ, ডাবল ডেকার রুট ব্রিজ, 4.63 কিলোমিটার লেফট সাইড এই দিকে। তো এই দিকে সোজা চলে গেলে আমাদের চেরাপুঞ্জির দিকে চলে যেতে পারবো, ডান দিক বরাবর চলে যেতে হবে। এখান থেকে মোটামুটি সোহরা বা চেরাপুঞ্জি 15 কিলোমিটার ওখানে দেখাচ্ছে, লেখা আছে বোর্ডে। তো আমাদের ওইটা ছেড়ে লেফটে বাঁ দিকে ঢুকে যেতে হচ্ছে। চলে এসেছি তারনা ভিলেজে, যেখানে লুকিয়ে আছে একটা অমূল্য রত্ন, যেটা দেখতে আমরা এখন যাচ্ছি। লিভিং রুট ব্রিজ, চলে এসেছি আমরা লিভিং রুট ব্রিজে। ভালো মতোই লোকজন আছে সকাল সকাল।
থ্যাংক ইউ। ডান, চলে এসছে। এখানকার স্থানীয় মানুষজনের সাথে একটু সময় কাটিয়ে আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম। যদিও বা এই ব্রিজ পর্যন্ত পৌঁছানোটা খুব সহজ নয়, কারণ ওখানে পৌঁছাতে হলে 20-30টা সিঁড়ি নয়, প্রায় 3500 সিঁড়ি নিচে নামতে হয়। জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন ঘড়িতে সময় 9:25। আমরা মোটামুটি 9:05 আমরা স্টার্ট করেছি ট্রেকিং। ওই এতক্ষণে কতগুলো হার্ডলি মনে হয় 100 বা 150 মতো স্টেপ চলে এসেছি। এখনও আরও অলমোস্ট 3500 টোটাল 3500 যদি মাইনাস করি 3350টা স্টেপ। আচ্ছা, যাই হোক, এই কচি বয়সে আমাদের হাতে লাঠি ধরিয়ে দিয়েছে। এই লাঠি 20 টাকা করে ভাড়া নিচ্ছে। আর এন্ট্রি প্রাইসগুলো একটু বলে দিই। এন্ট্রি প্রাইস নিচ্ছে আমাদের 50 টাকা, পার্কিং চার্জ নিচ্ছে। আপাতত কোনো ঢোকার জন্য বা দেখার জন্য এন্ট্রি নেই। ওটা মনে হয় যত সম্ভব গিয়ে সামনে গিয়ে হয়তো এন্ট্রি টিকিটটা কাটতে হবে। আমরা ওই সাথে করে 30 টাকা করে জোড়া, 2 জোড়া কলা নিয়ে নিয়েছি। 1 জোড়া অলরেডি পেটে ঢুকে গেছে, আর 1 জোড়া আছে, ওটা শেষে খাবো। এইটুকুতেই গরম লাগছে, ঘেমে যাচ্ছি। কি জিম করে লাভ হচ্ছে তো তোমার? জিম কাজে আসবে না তো সিঁড়ি নামতে গেলে। কোনো জিম কাজে আসবে না? বলো কি হে নন্দলাল, চলো, সবে তো শুরু। এখান থেকে তো হলো, নামাটা তো অনেক ইজি, এবার ওঠাটা কি হবে? ও ঠিক হয়ে যাবে, চলো, তো ওই নিয়েই চিন্তা। সব হয়ে যাবে, চলো। টাইম টেকিং, অনেকক্ষণ টাইম দিলে ধীরে সুস্থে। মোটামুটি এরা বলছে যে, মানে সামনে লোকাল এর সঙ্গে কথা বললাম, বলছে 4 ঘন্টা ধরে চলতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা নামতে, 1 ঘন্টা উঠতে, আর বাকিটা আপনাকে মোটামুটি অবস্থা খারাপ অবস্থায় পড়ে থাকতে হবে, আর বাকি 1 ঘন্টা ছবি তুলবেন। এই হচ্ছে টাইমের মোটামুটি। এখানে গাইডের অবস্থা আছে, তো মনে হয় না গাইড লাগবে বলে, কারণ বাকিরা গাইড নিচ্ছে, ওদের ফলো করে দেখে হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আপনার শরীর বলবে যাস না, ব্যাক করে যা, ব্যাক করে যা। আপনার মনকে বোঝাতে হবে এগিয়ে যা, এই জিনিস আর কোথাও দেখা যাবে না, শুধু এখানেই, তাই এগিয়ে যা। তো সেই রকম মনকে শক্তপোক্ত করে এগিয়ে যাচ্ছি আর কি। এই ব্যাগটা খুব ডিস্টার্ব করছে, তো পিঠের ব্যাগ হলে ভালো হয়, কাঁধের ব্যাগ খুব ডিস্টার্ব। চল্লিশ 50 মিনিটের একটা টায়ারিং সিঁড়ি জার্নি করে একটা পয়েন্টে এসেছি, যেখান থেকে একদিকে দেখাচ্ছে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, আর একটা লেফটে চলে যাচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ। তো রাইট সাইডে সিঙ্গেল ডেকার আর লেফট সাইডে ডাবল ডেকার। তো আগে সিঙ্গেল ডেকারটা দেখে তারপর ডাবল ডেকারটা যাবো আমরা। আর কত আর কত লটকাতে লটকাতে তো আসলে, আবার এসে এইখানেই তোমার এনার্জি দেখাচ্ছ। আর কত? একটা ছোট্ট শর্ট ব্রেক, ছোট্ট আবার শর্ট, সবই একসাথে। ব্রেক নিয়ে আবার আমরা যাচ্ছি সিঙ্গেল ডেকার ব্রিজের দিকে, যেখান থেকে লেখা আছে 3 মিনিটস, দেখা যাক কতক্ষণ লাগে। এখানে কিন্তু আপনারা আসার সময় একটু খাবার আর জল ক্যারি করবেন, সুবিধা হবে। এছাড়া না হলে অসুবিধা নেই, মানে কিছুক্ষণ অন্তর অন্তর দোকান টোকান আছে যেখানে জল আর খাবার টুকটাক পাওয়া যাচ্ছে। এই সিঙ্গেলেতে নেমে এসে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই যে নিচ থেকে নেমে এসে একটা চলে যাচ্ছে লেফটের দিকে, আর একটা চলে যাচ্ছে কিন্তু রাইটের দিকে। আপনাদের কিন্তু রাইট টার্ন নিতে হবে। সোজা একটা সিঁড়ি নেমে এসছে, মানে আমাদের পার্কিং থেকে, ওটায় কোনো অসুবিধা নেই। নেমে এসে সিঁড়ি যেখানে জাস্ট শেষ হচ্ছে, ওখান থেকে দুটো রুট আলাদা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে রাইট সাইড, একটা লেফট সাইড। রাইট সাইডে যাচ্ছে সিঙ্গেল ডেকার, আর লেফট সাইড যাচ্ছে ডাবল ডেকার। সিঙ্গেল ডেকারটা এসে যেটা দেখালাম, এখানেও এসে দুটো রুট ভাগ হয়ে যাচ্ছে, লেফট অ্যান্ড রাইট। আর রাইটেরটা আপনি নিতে হবে। এই লেফট রাইট করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যেতে পারে। শুধু এই লেফট রাইটগুলো একটু মনে রাখবেন, যদি পসিবল হয় খাতায় নোট ডাউন করে রাখবেন, তাহলে কিন্তু কোনো গাইড লাগবে না। আর এছাড়া লোক তো আছেই, লোককে ফলো করলে আরামসে চলে আসতে পারবেন।
এইখানে মোটামুটি টিকিট কাউন্টারে প্রাইস হচ্ছে 30 টাকা করে অ্যাডাল্ট, আর মনে হয় দেখলাম 20 টাকা করে বাচ্চাদের জন্য। তারপরে আপনার গোপ্রো বা ক্যামেরা থাকলে কিন্তু 100 টাকা করে চার্জ নিচ্ছে। আর যদি কেউ ভিডিও শুটিং করতে চায়, মানে ফিল্ম শুটিং যেটাকে বলা হয়, ওটার জন্য লেখা ছিল 500। নদীর জলের আওয়াজ শোনা যাচ্ছে। অসম্ভব সুন্দর আওয়াজ, এই পাশ দিয়েই চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নেমে আসার পর দেখতে পেলাম আমাদের রাস্তার প্রথম লিভিং রুট ব্রিজ। হ্যাঁ, ঠিকই শুনছেন, লিভিং রুট ব্রিজ। কারণ এই ব্রিজ সত্যিই লিভিং, মানে বেঁচে আছে। এই লিভিং রুট ব্রিজ প্রকৃতি এবং মানুষের সম্মিলিত একটা চেষ্টার নিদর্শন। খুব সুন্দর দেখতে, কষ্ট হয়েছে আসতে ঠিকই, কিন্তু এসে সব কষ্ট এখানে মুছে গেছে। কারণ কি, শারীরিক কষ্ট যেটা, সেটা আর মনে হচ্ছে না এই লিভিং রুট ব্রিজটা এত সুন্দর সেটা দেখে। এই ব্রিজ হলো মেঘালয়ের চিরসবুজ অরণ্যে লুকিয়ে থাকা মানুষ এবং প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। পুরো রুট ব্রিজটার উপরে পুরো বাঁশ বেছানো আছে, নড়ছে। ব্যাপারটা পড়বো না, শক্তভক্ত আছে জানি, কিন্তু ভালো মতোই নড়ছে। এই যে শিকড়গুলো বাঁশের সাথে বেঁধে দেওয়া আছে। এটা মোটামুটি বছরের পর বছর ধরে প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এগুলো আবার শক্তভক্ত হয়ে যাবে আরও। রবার গাছের শিকড়গুলিকে এখানকার স্থানীয় লোকের হাতের ছোঁয়ায় রূপ দেওয়া হয়েছে এই নদীর উপর দিয়ে যাতায়াত করার জন্য। প্রবল বর্ষায় জলের স্তর অতিরিক্ত বেড়ে যায়, আবার বৃষ্টি কমে গেলে জলের স্তর নেমে যায়। নদীর জলের এমন ওঠানামা করার জন্য এখানকার স্থানীয় মানুষজন আরও একটি ব্রিজ বানায়, যেটায় 2টো লেভেল আছে। এবার আমরা এই সিঙ্গল ডেকার রুট ব্রিজ থেকে চলে যাব সেই জীবন্ত নিদর্শন ডাবল ডেকার রুট ব্রিজ দেখতে। চারিদিকে ঘন জঙ্গল, আর তার সাথে পাখির কিচিরমিচির ডাক। এরই মধ্যে দিয়ে আমাদের ট্রেকিং আবার শুরু হলো। ডাবল ডেকার রুট ব্রিজে পৌঁছাতে হলে 2টো সাসপেনশন ব্রিজ ক্রস করতে হয়। তার মধ্যে একটা ব্রিজ তো অনেকটাই সরু। ব্রিজটা ইটালি লুটছে। কালকের আমরা যে রংকিলোতে যে সাসপেনশন ব্রিজটা গেছিলাম, ওটা যেরকম নড়ছিল এক্স্যাক্টলি ওরকমই নড়ছে। কোথায় তাড়াতাড়ি করছে, আস্তে আস্তে তো যাচ্ছি। এখান থেকে ভিউটা যা আসছে, চারদিকে পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা, আর নিচ দিয়ে চলে যাচ্ছে নদী। অসম্ভব সুন্দর ভিউ। আর যেহেতু ব্রিজটা নড়ছে, অহনার তো ভয় লাগছে, বাট এর সাথে কিন্তু একটা অ্যাডভেঞ্চার। মেঘালয়ে এসে কিন্তু অ্যাডভেঞ্চারের কোনো শেষ নেই। এই এন্ডে এসে আরও বেশি নড়ছে গো, এন্ডে এসে আরও নড়ছে বেশি। প্রায় 3500 সিঁড়ি এবং 2টো নদী পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম ডাবল ডেকার লিভিং রুট ব্রিজের টিকিট কাউন্টারের সামনে। অবশেষে আমরা পৌঁছে গেছি ডাবল ডেকার রুট ব্রিজ। প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের ভিড়। আর জায়গাটা এতটা সুন্দর, এতটা কষ্ট করে আসাটা মানে সার্থক হয়ে যাচ্ছে এখানে এসে। এই ঠান্ডা জলে পা ভিজিয়ে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এ পায়ে মাছ করছে, মাছ ফুটাচ্ছে। এতটা জল পরিষ্কার এখানে, তার উপর এখানে কিন্তু জলে মাছ আছে, ভালোই মাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট মাছ আছে। পা ডুবালে পা আবার খুঁটাচ্ছে। পেডিকিওর হয়ে যাচ্ছে। যাক, এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 50 টাকা করে নিল, আর গোপ্রোর জন্য 100 টাকা। স্টিল ক্যামেরা থাকলে ওর জন্য 50 টাকা চার্জ। মোটামুটি আমাদের এখানে আসতে কত 2-2.5 ঘন্টা টাইম লাগলো, 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগলো আর কি। হাতে সময় নিয়ে বসে বসে আস্তে আস্তে আসতে হবে, তাড়াহুড়ো করলে হবে না।
বেশি বৃষ্টিতে নদীর জলের স্তর বেড়ে গেলে যদি ব্রিজের নিচের পাড়টা ডুবে যায় তাহলে এখানকার স্থানীয় লোকেরা উপরের ব্রিজ দিয়ে যাতায়াত করে, যাতে যে কোনো পরিস্থিতিতেই নদী পারাপার করতে পারে। এই নদী এবং নদীর দুই ধারে দুটো গাছ, সেই দুটো গাছের মাঝখানে এতদিন বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া ছিল। বছরের পর বছর ধরে এই দুই গাছের শিকড় একে অপরের সাথে জড়িয়ে এই লিভিং রুট ব্রিজ তৈরি করেছে। এটা কিন্তু একদম ন্যাচারাল, দেখতেই পাচ্ছেন ডাবল ডেকার, উপরে একটা আছে নিচে একটা আছে, ওই জন্য এটাকে ডাবল ডেকার রুট ব্রিজ বলা হয়। একদিনে নয়, এক বছরেও নয়, বছরের পর বছরের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল হলো এই ব্রিজ। মানুষ ও প্রকৃতির যুগলবন্দী। এটি শুধুই পর্যটকদের জন্য এক বিস্ময় নয়, স্থানীয় মানুষদের জন্য প্রতিদিনের জীবনের একটি অংশ। এখানকার মানুষজন আমাদের শিখিয়ে দেয় প্রকৃতিকে ক্ষতি না করে প্রকৃতির সাথে মিলেমিশেও থাকা যায়। এই ব্রিজের নিচের স্তরটি যেমন শক্ত এবং মজবুত, উপরের স্তরটিও সেরকম মজবুত এবং বড় এবং সুন্দর। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ব্রিজ আমাদের কাছে অদ্ভুত লাগলেও এখানকার মানুষের কাছে কিন্তু এটা দৈনন্দিন জীবনের একটি অঙ্গ। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডাবল ডেকার রুট ব্রিজের পাশেই আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, অলরেডি বাঁশ ফেলা আছে বাঁশ মতো। তো এটা তৈরি হতে হয়তো আরও 20-25 বছর লেগে যাবে, তখন এটা হয়তো আমরা জানবো ট্রিপল ডেকার রুট ব্রিজ হিসাবে। এখানে স্নান করারও অপশান আছে, অনেকে তো দেখতে পাচ্ছি স্নানও করছে। আমাদের এক্সট্রা জামা নেই বলে আমরা স্নান করতে পারিনি। কি খোঁটা তোমার খোঁটা, আমার গোড়ালিটা খোঁজাচ্ছে, গোড়ালি। যাই হোক, এখানে অনেকক্ষণ বসে থাকলাম, সুন্দর একটা সময় কাটালাম। এবার আমরা বেরিয়ে যাব, যেতেও এখন আরও 2-2.5 ঘন্টা লাগবে। রেস্ট নিয়ে যেতে হবে, যেরকমটা এসেছিলাম ঠিক সেরকমটাই যাওয়া। তো বেরিয়ে পড়ি তাহলে এখান থেকে। বেরোনোর সময় 1 প্লেট মোমো খেয়ে আবার 2.5 ঘন্টা ট্রেকিং করে ক্লান্ত শরীরে পৌঁছে গেলাম পার্কিং এরিয়াতে। ঘড়িতে সময় এখন 3:30। 6.5 ঘন্টার জার্নি তো নয়, ট্রেকিং করে জাস্ট বেরোলাম। আর হাতে সময় নিয়ে আসতে হবে, মোটামুটি এটুকু বুঝলাম 5 ঘন্টা থেকে লাগবেই, 5 ঘন্টা মোটামুটি লাগবেই। আর আমরা যেহেতু ছবি তুলেছি, ভিডিও করেছি, একটু বেশি টাইম দিয়েছি, রেস্ট নিয়ে এসেছি, তাই জন্য 6 ঘন্টা 6.5 ঘন্টা লেগে গেছে। এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জিতে দেখার ইচ্ছা আছে এখন 7 সিস্টার ওয়াটারফল। এই যে এদিকে চলে গেলে আমাদের গেস্ট হাউসটা, আর আমাকে চলে যেতে হবে লেফট চলে গেলে হচ্ছে আমরা চেরাপুঞ্জি। থ্যাংক ইউ। গুগলের থেকে সবসময় লোকালের উপর ডিপেন্ড করাটা এইসব জায়গায় বেশি ভালো হবে। এই যে লেখা আছে সোহরা 15 কিলোমিটার অ্যান্ড শিলং 65 কিলোমিটার। তো আমি যাওয়ার সময় এই বোর্ডটা দেখেছিলাম যদিও, তাও আমি আবার কনফার্ম করে নিলাম। পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিলো, এখন একটু এই বাইকে উল্টো দিকের হাওয়াটা আসতে খুবই ভালো লাগছে। আমি কোনো দিন স্কটল্যান্ড যাইনি, শুধু স্কটল্যান্ডের মাঝে মাঝে ছবি টুকটাক দেখেছি হয়তো। সত্যি ছবির সাথে মেঘালয়ের পুরো মিল হয়ে যাচ্ছে, পুরো। কেন যে ব্রিটিশরা এই জায়গাগুলোকে স্কটল্যান্ড অফ ইস্ট বলতো পুরো বুঝতে পারছি। কি সুন্দর পাহাড়গুলো, একটা ছোট ছোট পাহাড় এইভাবে ঢেউ খেলানোভাবে আছে, আর রাস্তাটা মাঝখান দিয়ে গেছে। আমি তো ভেবে পাই না যে আমরা কেন যাব বিদেশে, কেন যাব এখানে যখন এত কিছু আছে, এত সব কিছু আছে, সমস্ত মানে আমি এখন মাঝে মাঝে ভাবি যে কেন এত দেরি করলাম এখানে আসার জন্য, কেন অনেক দিন আগে চলে আসা উচিত ছিল, এই জায়গাগুলো এক্সপ্লোর করা উচিত ছিল। চলে এসেছি আমরা চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জিতে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিটিওরোলজিক্যাল অফিস। মানে এখানে যে আমাদের মেঘালয় বা চেরাপুঞ্জিতে ওয়েদার কেমন থাকবে, ওয়েদার ফোরকাস্ট এখান থেকেই করা হয়। কিন্তু এটা আমাদের যাওয়ার পথেই পড়লো বলে দেখিয়ে দিলাম, আর আমরা নিজেরাও একবার দেখে নিলাম। চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলস বা নো সিংথিয়াং ওয়াটারফলসের ভিউ পয়েন্টে। কিন্তু ভিউ পয়েন্টে এসে ভিউ পাবো না, কারণ অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে। এখান থেকে 100 মিটার পর্যন্তই ভিজিবিলিটি ছিল, তো
দেখার প্রশ্ন আসছে না। তবে এই মেঘগুলো কিন্তু ঠিক থাকে না, আবার কিছুক্ষণ পরেই চলে যাবে। দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো মেঘে ঘেরা। তো এইখানে হচ্ছে ভিউ পয়েন্টটা এখান থেকেই দেখা যায়, কিন্তু অতিরিক্ত মেঘের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। কাল সকালে আমরা আরেকবার চেষ্টা করব এটা দেখার, এই আমাদের যাওয়া আসার পথেই এটা পড়ে। তো কাল সকালে আমরা আরেকবার চেষ্টা করব এটাকে দেখার এবং আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে এখন বেরিয়ে যাই। আরেকটা ভালো আমাদের গেস্ট হাউসের পাশে একটা পার্ক আছে, ওখানে আমাদের কিছু সময় কাটানোর খুব ইচ্ছা আছে বসে। তো চলুন দেখা যাক কি হয়। এই দূরের যে ওয়াটারফলসগুলো দেখার জন্য কিন্তু অনেক কপাল লাগে। যাই হোক, আপাতত কপাল নেই, কিন্তু আশা করি কাল সকালে দেখতে পাবো। তো সেই আশা নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখানে একটা পার্ক আছে, যেটা আমি সকাল থেকে বলে আসছিলাম যেটা আমি দেখাবো, বাংলাদেশ ভিউ পয়েন্ট। মেনলি বাংলাদেশ ভিউ পয়েন্টের থেকেও আলাদা হচ্ছে এখান থেকে বিকেলবেলাটা সানসেটটা খুব ভালো দেখা যায়। যদি এখন সানসেটটা পাবো বলে মনে হয় না, এরপর থেকে রাস্তাটা একটু খারাপ আছে, বেশ কিছুক্ষণ খারাপ আছে, কালকেও খারাপ পেয়েছিলাম এই জায়গাটা। আর যাই হোক, যেটা বলছিলাম, আমাদের 7 সিস্টার ওয়াটারফল থেকে ডিস্টেন্স হচ্ছে দেখাচ্ছে 1.7 কিলোমিটার। চলে এসেছি, বেশি দূর নয়, 5-7 মিনিটের ডিস্টেন্স আছে। এই যে এগিয়ে এসেই চোখে পড়লো এটা, লেখা আছে হালকা হালকা করে, বোর্ডটা নষ্টই হয়ে গেছে, মঠ ই পালং ওই লেখা আছে। একটু খেয়াল করবেন, তাহলে চোখে পড়ে যাবে। এই ডান দিকে চলে যাচ্ছে, আর ভিউ পয়েন্ট বলে লেখা আছে। এটা হালকা একটু অফ রোড, তবে মনে হয় না এটার জন্য কোনো এন্ট্রি ফি লাগে বলে। দেখি কতটা বাইক যায়, নিয়ে চলে যাই। হ্যালো। অনেক আশা নিয়ে পার্ক পৌঁছালেও ঘন মেঘ সেই আশায় পুরো জল ঢেলে দিল। পার্কের এই স্তম্ভটি ছাড়া দূরের কোনো ভিউ পেলাম না। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ঠান্ডা। সেই কারণে অল্প কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে। বেশিক্ষণ বসতে পারলাম না, কারণ সেই অ্যাজ ইউজুয়াল মেঘ পুরো ঘিরে রেখেছে, খুব ভালো ভিউ নেই। তাছাড়া অন্ধকারও হয়ে আসছে, ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে। তো সেই কারণে গেস্ট হাউস ব্যাক করে যাচ্ছি। এখন সময় হয়ে গেছে 4:45, আর কিছুক্ষণের মধ্যে এখানে অন্ধকার নেমে আসবে। 5টা বাজা মানে এখানে অন্ধকার ঝুপ করে নেমে আসবে। এখান থেকে আমাদের গেস্ট হাউস আর 4 কিলোমিটার। আর গেস্ট হাউসে আমি বলে রেখেছিলাম কেনজিকে যে আজকে বনফায়ার করব। ওখানে বনফায়ারের ব্যবস্থা আছে, একটু টাকা দিতে হবে এক্সট্রা, ওই 200 মতো পে করলে বনফায়ার করা যায়। আর আমরা বলেছি যে তার সাথে একটু বারবিকিউ করব। ব্যাস, অ্যাট লাস্ট আমরা আমাদের গেস্ট হাউসের কাছে আবার চলে এসেছি। এই যে আবার এদিকে চলে গেলে আমাদের সেই আবার একই জার্নি কন্টিনিউ হবে। এখান থেকে শুরু করেছিলাম, এই যে লেখা আছে থাংখারাং পার্ক, বাঁদিকে ডান দিকে, এই বরাবর আমাদের গেস্ট হাউস। কাল রাতে অন্ধকার হয়ে গেছিলো বলে এটা দেখাতে পারিনি রাত্রেবেলা, আজকে দেখিয়ে দিলাম। চলে এসেছি আমাদের কেনজি গেস্ট হাউস। এবারে একটু অন্ধকার হলেই বারবিকিউ স্টার্ট হবে। বনফায়ারের আগুন জ্বলে গেছে, দাউ দাউ করে জ্বলছে, কাঠ সবে পড়েছে, এখন আরও কাঠ যাওয়া বাকি আছে। এই কাঠগুলো এবার জ্বলে যাবে, জ্বলে গেলে এবারে আসবে চিকেন, দেন চিকেন পোড়ানো হবে আর বারবিকিউ স্টার্ট হবে। দারুণ ঠান্ডা বাইরে। এই আগুনটা যে কি এখন শান্তি দিচ্ছে, ঘরের মধ্যেও গরম মানে ঠান্ডা লাগছিল, মানে এই তাপে বেশ গা সেঁকে নিয়ে তো বেশ ভালো লাগছে। সকালের ওই কষ্টকর ট্রেকিং শেষে এমন ঠান্ডা ওয়েদারে এই বনফায়ারের চেয়ে ভালো কিছু হয় না। আগুনের সামনে বসে কখনো একটু মোবাইল ঘেটে, কখনো একটু গরম আছে হাতটা সেঁকে, কখনো বা হালকা গানে নিজের গা দুলিয়ে এই ক্ষণিকের মুহূর্তটাকে উপভোগ করলাম। কিছুক্ষণের মধ্যে চিকেন এসে গেল, আর তার সাথে শুরু হয়ে গেল বারবিকিউ। অনেক হলো বনফায়ার, এবার শুরু বারবিকিউ। আগুনের ভালোই আঁচ আছে কিন্তু। অরে ক্যা কেনজি কাম না সিট না। কেনজি এই হচ্ছে ওনার অফ দ্য গেস্ট হাউস। হি ইজ আ ভেরি নাইস গাই। হ্যাঁ, খুব ভালো ছেলে, খুব ভালো এ করে। তো বারবিকিউর অপশন আছে। অ্যান্ড দ্য বারবিকিউ প্রাইস, টেল মি দ্য বারবিকিউ প্রাইস হিয়ার। See, I bought chicken 350 from the market, Okay. 1 kg. Mm-hmm. So whatever I bought from the market, I
I give it to you. Okay, All, 350. okay. Okay. But we used to take that only for the migration and all. Migration, Na? huh. Yeah, 100 rupees. 100 rupees. Yeah. And the bonfire price is 200. 200 only. Yeah. So total is 350 and 100 450 plus 200 650. 650. Yes. তো আমরা 650 মানে 650 টাকায় কিন্তু ভালো মতোই সন্ধ্যেবেলাটা এনজয় করতে পারছি। এখন আরও বানানো চলছে, আর যেগুলো রেডি হয়েছে আপাতত সেগুলো মুখ চলতে থাকবে, তার সাথে লেবু দিয়ে আর উপরে নুনটা দিয়ে আহা দেখেই তো লোভ লাগছে। আমি লেগ পিস ছোট উইংস এটা আমি করেছিলাম, একটু বেশি পুরি দিয়েছি। দাদা যেগুলো করেছিল ভালোই লেগেছে, খুব ভালো করছে। নিজে যদি না পারেন চেষ্টা করার দরকার নেই আমার মতো। ইটস ভেরি নাইস, ভেরি টেস্টি, ইউ ডিড ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। एक ट्राई करो, एक टेस्ट करो। ओके ओके, एंड टेस्ट इट एंड टेल मी कैसे बने आप। अच्छे बने हो, अच्छे बने हो। ये लो ना, ये लो, कैसे बना है? अच्छा बना है, अच्छा। এখানকার মানুষ সত্যি অসম্ভব সুন্দর। যে কেনজিয়ার কথা বললাম, খুবই 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 ভালো ছেলে। এখানে আপনার চাইলে কিন্তু কেনজিকে বললে যদি আপনারা গাড়ি করে না আসেন, ও কিন্তু গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারবে। টাকা পয়সা কী হবে, ও ড্রাইভারকে নাম্বার দিয়ে দেবে, ড্রাইভারের সাথে আপনারা কথা বলে নেবেন। তাও 3,500 টাকা 4,000 টাকার পার ডে পড়বে, পার ডে এই সাইট সিন করার জন্য। তাও এটা সিজন অনুযায়ী হয়তো আপ ডাউন করতে পারে, সেটা এখানে এসে কিন্তু কথা বলে নিতে হবে। কেনজি টেক না, টেক ওয়ান না। আপনারা যারা বাই রোড আসতে পারবেন না, মানে আমার মতো গাড়ি করে বা বাইকে করে আসবেন না, তার জন্য কিন্তু একটু বলে রাখি, আমরা প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে থাকি যে আপনারা কিন্তু বাই ট্রেন অথবা বাই ফ্লাইটেও আসতে পারবেন। বাই ট্রেন আসতে গেলে আপনাদেরকে হাওড়া থেকে চলে আসতে হবে গুয়াহাটি। গুয়াহাটি থেকে গাড়ি করে অনেক অপশান আছে, শিলং বা চেরাপুঞ্জিতে সোজা চলে আসতে পারবেন, মানে মেঘালয় চলে আসতে পারবেন। সেটা যদি বাই ফ্লাইট আসেন তাহলে কিন্তু আপনারা চাইলে গুয়াহাটিতেও নামতে পারেন, অথবা ডাইরেক্ট কিন্তু শিলং অবধিও ফ্লাইট আছে। যাই হোক, আর ভিডিও আর কন্টিনিউ করছি না। এই হচ্ছে আজকের আমাদের ডিনার, বারবিকিউ চিকেন। এই খেয়ে আমরা শুয়ে যাব, দিয়ে কাল সকালে আবার নতুন করে আমরা চেরাপুঞ্জিতেই থাকবো। আবার কালকের চেরাপুঞ্জির বাকি যে সাইট সিন বেশ কিছু আছে, সব তো সম্ভব নয়, যতগুলো সম্ভব, যতগুলো আমাদের প্ল্যানে আছে সেগুলো দেখব। তার মধ্যে আছে মেনলি আছে কতগুলো কেভ আর বেশ কিছু ওয়াটারফল। তো সেই ভিডিওগুলো নিয়ে আমরা পরের দিন আসছি। যাই হোক, আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। এবং নেক্সট ভিডিও আসা অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন। গুড নাইট।